আলাদা আলাদাভাবেই হচ্ছে বিশ্ব ইজতেমা। আখিরে মোনাজাত হবে দুবার। টঙ্গীর তুরাগ তীরে চলছে জোর প্রস্তুতি। নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা। অভিন্ন ৫৪ নদীর পানি বন্টন নিয়ে আন্তরিক ভারত। নয়াদিল্লি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী। মিলেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তার আশ্বাস। এখনও উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। চলতি মেয়াদে জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ি। আশা প্রতিমন্ত্রীর। দীর্ঘ ৬ বছরের আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং। আগেরবারে ভুল এড়াতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এবং মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে অভিজ্ঞদের কাজের ব্যাপক সম্ভাবনা। দক্ষতার উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতায় আয় বাড়ানো সম্ভব কয়েক গুণ, বলছেন সংশ্লিষ্টরা। টানা ৪ দিন ২ পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। মোনাজাত হবে দুবার। প্রথম ২ দিন মাওলানা জোবায়েরপন্থীরা এবং পরের ২ দিন মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রস্তুতির কাজ প্রায় ৭৫% শেষ হয়েছে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ সব ধরনের নিরাপত্তা উপকরণের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ৩ স্তরের ব্যবস্থা। টঙ্গীর তুরাগ তীর থেকে ফিরে আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। আলাদা আলাদাভাবেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত হবে দুবার। স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুপক্ষের একাধিক বৈঠকের পর বিশ্ব ইজতেমার তারিখ ঠিক হয় ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি। প্রথম দুদিন ১৫ ও ১৬ ফেব্রুয়ারি মাওলানা জোবায়ের ও পরের দুদিন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি মাওলানা ওয়াসিফুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ২ পর্বের ইজতেমা। ১৬ তারিখ রাত ১২টার পর প্রথম পর্বের ইজতেমা শেষে মাওলানা জোবায়েরের সমর্থকরা মাঠ ছেড়ে চলে যাবেন। আর পরদিন ফজরের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে যোগ দেবেন মাওলানা সাদ কান্দলফির সমর্থকরা। তবে এ ২ পর্বে আখেরি মোনাজাত কারা পরিচালনা করবেন তা এখনও জানেন না তাবলিগ জামাতের সাথীরা। শনিবারে দোয়া হয়ে যাওয়ার পর মধ্যরাতে ১২টার দিকে আমরা সবাই এটা ত্যাগ করে চলে যাব। পরের দিন সকাল ৭টার সময় অপর পক্ষের লোকজন আসবে। তার আগে ওনারাও আসবে না, আর আমরাও ১২টার পরে থাকবো না। এখনো শুনতে পারিনি যে আখিরি মোনাজাত কে করবে। এটা পরামর্শ এখনো হয়নি। ওলামা ইকরামরা করব, পরামর্শ করি এটা হবে। যেটাই ফয়সালা হবে মুরব্বীদের কাছ থেকে তো ফয়সালা হবে। এটা আখিরি মোনাজাত যে করবে আমাদের জন্য সেটা ফয়সালা ভালো হবে আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি। নীতি নির্ধারণী পর্যায়ে জটিলতা থেকে গেলেও থেমে নেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি। টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর জায়গার পুরো মাঠটি জুড়ে চলছে ইজতেমার ৫৩তম আসরের প্রস্তুতির কর্মযজ্ঞ। লজিস্টিক কিছু সাপোর্ট বাকি আছে, ইউটিলিটির কিছু কাজ বাকি আছে, কিন্তু কাজ চলতেছে। গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, ডিপার্টমেন্ট যথেষ্টভাবে আন্তরিকভাবে তারা চেষ্টা করতেছে ইজতেমাকে সাকসেসফুল করার জন্য। ৩ স্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব এবং যাতে মুসল্লিরা সহজে ইজতেমায় এসে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আগত দেশি বিদেশি মুসল্লিদের ইবাদত নির্বিঘ্ন করতে টয়লেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় তুরাগ নদে তৈরি করা হচ্ছে ৬টি ভাসমান সেতু। চলছে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা থেকে চূড়ান্ত করা হয় ১২৯ উপজেলায় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের। এছাড়া সংরক্ষিত নারী আসনে বাকি ২ প্রার্থীকেও চূড়ান্ত করেছে দল। বিকেল ৫টায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়। এতে মনোনয়ন বোর্ডের নেতাদের নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে ১২৯ জন চেয়ারম্যান প্রার্থীকে চূড়ান্ত করেছে দল। এছাড়া অবশিষ্ট থাকা ২টি সংরক্ষিত মহিলা আসনে পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের নাম রোববার বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে ঘোষণা করবেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানের পদ উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গতকাল মনোনয়ন বোর্ডে
সিদ্ধান্ত হয়েছে যে ভাইস চেয়ারম্যান পদটি ওপেন থাকা সমীচীন এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। সার্বিক শৃঙ্খলা, সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছে। সচিবের সঙ্গে আলাপ করেছি, বলল যে এটা এমন কোনো বাধ্যবাধকতা বা ফ্লেক্সিবল আছে বলে বললেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের সহায়তা অব্যাহত থাকার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ভারত সফর শেষে গতকাল বিকেলে ঢাকায় ফিরে ব্রিফিং করেন তিনি। মন্ত্রী বলেন, অভিন্ন 54 নদীর পানি বন্টনের বিষয়ে ভারত আন্তরিক, তিস্তার পানি বন্টন নিয়েও আলোচনা হয়েছে। যে রোহিঙ্গাগুলোকে কিভাবে রিপাট্রিয়েশনটা কত তাড়াতাড়ি হয় তার জন্য আমি সাহায্য চেয়েছি, তারা বের করবে কিভাবে আমাদের সাহায্য করতে। তারা আশ্বাস দিয়েছে, সেইটার উপরে আমি যথেষ্ট আপনার বিশ্বাসী। শুধু তিস্তা না, অনেক নদী তো আমাদের আছে, এই 54টা নদী আমাদের আলোচনায় আছে। আমরা সবগুলোরই আস্তে আস্তে সমাধান করব। আমরা অনেক দূর সমাধান করে ফেলেছি। আমরা সবগুলো নদী যাতে সমাধান হয় সেটা তুলেছি এবং তিস্তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী। বাংলার সময় আরও থাকছে। যশোরে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রতিপক্ষের হাতে জিম্মি, সংঘর্ষ, নিহত 1, নারীসহ গুরুতর আহত 3। কাগজে কলমে বহু পরিকল্পনা থাকলেও সরকারের প্রথম 2 মেয়াদে উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। সরকারের চলতি মেয়াদে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর গতি বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রী আশা, এ মেয়াদে জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ। কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তুলনামূলক কম খরচে টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে গুরুত্ব দেওয়া হয় কয়লার উপর। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জে প্রায় 5000 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের প্রথম মেয়াদেই। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে 30% মতো বিদ্যুৎ আসত সাশ্রয়ী এ জ্বালানি থেকে। কিন্তু সেসব পরিকল্পনা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ আসছে মাত্র 3%, যার যোগান দিচ্ছে 1 যুগেরও বেশি সময় আগে নির্মিত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে গত 10 বছরে আশা জাগানে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র হলো এখনো পর্যন্ত উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে চাহিদা মেটাতে দিন দিন ঝুঁকতে হয়েছে বেশি উৎপাদন ব্যয়ের তেলভিত্তিক বিদ্যুতের দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর থেকেই ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসা শুরু করলে সম্ভব হবে এসব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে নির্ভরতা কমানো। বর্তমানে নির্মাণাধীন কয়লাভিত্তিক 3 বৃহৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পায়রার প্রথম ইউনিট চলতি বছরের আগস্টে উৎপাদনে আসার কথা। তুলনামূলক পিছিয়ে আলোচিত রামপাল ও মাতারবাড়ির কাজ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারের নতুন মেয়াদে গতি আসবে সব প্রকল্পেই। পাশাপাশি পায়রা, মাতারবাড়ি ও মহেশখালী হাবে শুরু হবে আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বড় হাব হবে প্রায় 5 থেকে 6000 মেগাওয়াটের। আমাদের মাতারবাড়িতে সেখানেও 4-5 মেগাওয়াটের একটা হবে। মহেশখালীতে প্রায় 10,000 মেগাওয়াটের একটা হবে। যত দ্রুত আমরা বড় প্রকল্পের কাছে যেতে পারবো আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, তত আমাদের এফোর্ডেবল হবে আমাদের পাওয়ারটা। কাজ চলছে, আশা করছি 2022 সালের মধ্যে আমাদের বড় কিছু প্রকল্প, 3-4টা প্রকল্প চলে আসবে। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কয়লার যদি আমরা ভ্যালু চেইনটা দেখি, তাহলে হচ্ছে প্রথমে সিকিউর করা আমরা কোথা থেকে কিনবো, সেটাকে ট্রান্সপোর্টেশন আনা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এখানে কয়লাটাকে রাখা এবং সেটা ব্যবহার করা। তো এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বটলনেকটা হলো এই কয়লা রাখা। পাশাপাশি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবল তৈরিতেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র শ্রমিক নয়, মালয়েশিয়াতে রয়েছে প্রযুক্তি খাতে অভিজ্ঞতার কাজের ব্যাপক সম্ভাবনা। মেধাভিত্তিক এই কাজের মাধ্যমে এই দেশটি থেকে প্রবাসী আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মত এই খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। সেক্ষেত্রে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা আর প্রযুক্তি বিষয়ে আরও দক্ষতা উন্নয়ন। মালয়েশিয়া ঘুরে এসে দেখুন আমার করা একটি রিপোর্ট।
বাংলাদেশ থেকে বিদেশে প্রতি বছর যে কর্মী পাঠানো হয় তার প্রায় শতভাগই শ্রমিক। নির্মাণ খাতে কিংবা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে শ্রমিক হিসেবেই কাজ করেন অধিকাংশ প্রবাসী। অথচ দক্ষ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে দ্বিগুণ করা সম্ভব রেমিটেন্সের পরিমাণ, যেখানে প্রযুক্তি খাতে দক্ষ ব্যক্তিদের জন্য রয়েছে আরও অপার সম্ভাবনা। কাছের দেশ মালয়েশিয়াতেই রয়েছে প্রযুক্তি খাতে কাজ করার ব্যাপক সুযোগ। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে কুয়ালালামপুরের পুত্রাজায়ের পাশঘেঁষে গড়ে উঠেছে সাইবার জায়া, যেখানে বিশ্বের প্রায় সব নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রয়োজন বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী, যেখানে বাংলাদেশের প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞদের রয়েছে কাজের অপার সুযোগ। এখানে বিশাল সম্ভাবনা যদি আমরা কোয়ালিটি সম্পন্ন এবং জাস্ট টাইমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি। এখানকার যে বড় বড় জায়ান্টগুলো, টেক জায়ান্টগুলো আছে, টেক জায়ান্টগুলোতে বাংলাদেশিরা খুব গর্বের সাথে কাজ করছে। শুধুমাত্র যে এখানে এমপ্লয়ি হিসেবে কাজ করছে তা কিন্তু না, প্রচুর বাংলাদেশি এখানে স্টার্ট আপ দিয়ে বা আইটি রিলেটেড কোম্পানিতে এখানে ভালো ব্যবসা করছে। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বেশ সুনামের সাথে কাজ করছেন এখানকার বাংলাদেশিরা। ফলে বাংলাদেশের প্রযুক্তি খাতে অভিজ্ঞদের ব্যাপক চাহিদা রয়েছে মালয়েশিয়ায়। যারা ইঞ্জিনিয়ার সেক্টর, সফটওয়্যার ফার্মে আছি, আইটিতে কাজ করি, আমাদের ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স খুবই ভালো এবং তারা চায় যে না, বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আসুক, বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার আসুক, বাংলাদেশিদের তারা প্রিফার করে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু সুযোগ সুবিধা গভর্নমেন্ট পর্যায়ে এবং ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে আসতে হবে। আজকে যারা ইন্ডিয়া এটাকে দখল করে নিছে পুরো সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা পসিবল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের দ্বারা। মালয়েশিয়া সহ আশেপাশের অনেক দেশে প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ আছে বলে মনে করেন আইসিটি খাতের এই উদ্যোক্তা। সেক্ষেত্রে আইসিটি বিষয়ে দক্ষ জনবল তৈরিতে মনোযোগী হতে হবে বলেও মত তার। মালয়েশিয়া এবং এই দেশগুলো, ভিয়েতনাম, এই দেশগুলো এখন অনেক অ্যাট্রাক্ট করছে আইসিটি স্কিলড হিউম্যান রিসোর্স। সো আমাদের দেশের যারা মেধাবী তাদের জন্য এটা একটা বড় সুযোগ। এখন কিন্তু আমাদের দেশের নিজেদের জন্য আমাদের কিন্তু অনেক স্কিলড লেবার দরকার। আমি মনে করি যে দেশে যদি আমরা এখন কাজ করতে পারি আমাদের নিজেদের দক্ষতা দিয়ে, তাহলে কিন্তু আমরা একটা ভালো লক্ষ্যে আমাদের পৌঁছাতে পারবো। বাংলাদেশ থেকে বিশ্বের 165টি দেশে প্রতি বছর গড়ে 6 লাখ কর্মী পাঠানো হয়ে থাকে, যার প্রায় শতভাগই অদক্ষ বা স্বল্পদক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, মালয়েশিয়া। কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে গত ডিসেম্বরে শুরু হয়েছে ড্রেজিং। 242 কোটি টাকার প্রকল্পটি বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। তবে ড্রেজিং এর ক্ষেত্রে আগেরবারের ভুল এড়ানো না গেলে কর্ণফুলী নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লুসাই পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা কর্ণফুলী নদীকে চট্টগ্রাম বন্দরের প্রাণপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করার কথা এ কর্ণফুলী নদী। সে সাথে কয়েক বছর অন্তর ক্যাপিটাল ড্রেজিংয়েরও প্রয়োজন রয়েছে। কিন্তু আইনি জটিলতার মুখে গত 6 বছর কর্ণফুলী নদীতে কোনো রকম ড্রেজিং করা যায়নি, যে কারণে নদীর বিভিন্ন স্থানে যেমন চরের সৃষ্টি হয়েছে, তেমনি নাব্য সংকটের মুখে বন্দরও ক্রমশ হুমকির মুখে পড়ছিল। যেভাবে চর উঠে গেছে, এটা একটা মারাত্মক হুমকি কর্ণফুলীর জন্য। এটাকে যদি আপনার নব্যতা সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি কর্ণফুলীর শেষ। এই অবস্থায় শুরু হয়েছে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। এ প্রকল্পের আওতায় সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত অন্তত 2.5 কিলোমিটার দীর্ঘ এবং 250 মিটার নদী খনন করা হবে। সে সাথে উত্তোলন করা হবে 43 লাখ ঘনমিটার মাটি। আমাদের মেজর ড্রেজিং ক্যাপিটাল ড্রেজিং হচ্ছে এবং এটা আমাদের কাজ ইতিমধ্যে প্রায় 15 to 16% হয়ে গেছে এবং আগামী মে জুনের মধ্যে 60 to 70% কাজ হয়ে যাবে বলে আমরা আশা করছি। নগরীর সমস্ত পয় আবর্জনা যেমন কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে, তেমনি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিঃসরণ হয় এই নদী দিয়েই। কিন্তু 2013 সালে ড্রেজিংয়ের দায়িত্ব পাওয়া মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। তবে বিগত বছরের ভুল যেমন এবার আর করা না হয় তার তাগিদ নগর বিশেষজ্ঞদের। কর্ণফুলী নদী নিজেই একটা রিজার্ভার, যদি গভীর বেশি হয় প্রচুর পানি ওখানে ধারণ করা যাবে এবং সেটা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রেও একটা বড় উপকারে আসবে এবং হেল্প করবে। চুক্তির আওতায় চলতি বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হলেও আগামী 3 বছর চলবে 87 কিলোমিটার দীর্ঘ এই নদীর রক্ষণাবেক্ষণের কাজ। এবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ড্রেজিং।
একই ভুল যদি আবার করা হয় তাহলে হয়তো বাঁচানো যাবে না বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ এই কর্ণফুলী নদীকে। কারণ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে ঘন বসতির মধ্যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ভাটার পাশের বাসিন্দারা। অন্যদিকে ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হচ্ছে কৃষক। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইটভাটার মালিকরা। অবশ্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠান তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। বিধি অনুযায়ী ফসলি জমি ও ঘনবসতি এলাকার ৩ কিলোমিটারের মধ্যে ইটভাটার নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা, যেগুলোর অধিকাংশের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নিয়ম অনুযায়ী ১২০ ফুট চিমনি দিয়ে কয়লা ব্যবহার করে হাওয়া ভাটায় ইট পোড়ানোর কথা, কিন্তু স্থানীয় গাছপালা কেটেই মাত্র ২০ ফুটের ড্রাম চিমনিতে ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে, যার বিষাক্ত কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ। এসব ইটভাটার মালিকরা প্রভাবশালী হয় প্রতিবাদ করতেও ভয় পান এলাকাবাসী। আমাদের নারকেল হয় না, আমাদের গাছপালা হয় না, আমাদের বাচ্চার স্কুল আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, এদের অনেক সমস্যা হয়। বাচ্চা ঠান্ডা লাগে, এই যে বারবার নেওয়া লাগে ডাক্তারের কাছে। এদিকে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোতে ক্ষুব্ধ পরিবেশবিদরা। যা কিছু ঘটছে স্থানীয় প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে। অচিরে স্থানীয় প্রশাসনের উচিত এই অবৈধ যে ইটভাটাগুলো আছে এগুলো বন্ধ করা এবং কাঠ পোড়ানো বন্ধ করে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা। অবশ্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইন অমান্যকারী ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। ইটভাটাগুলো জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে করে থাকে, দেখে থাকে। ইটভাটা নতুন করে অনুমোদনের জন্য আমরা সুপারিশ করে থাকি যদি সব ব্যবস্থা ঠিক থাকে। তো এই ক্ষেত্রে যৌথভাবে আমাদের দায়িত্ব আছে যে আমরা ইটভাটাগুলো যাতে সঠিকভাবে চলে এবং পরিবেশের দূষণ না করে, কোনো ধরনের অনৈতিক বা অবৈধ কোনো কিছু করতে না পারে, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। মাদারীপুরের 4টি উপজেলায় 63টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদনবিহীনভাবে চলছে 18টি ইটভাটা। এর মধ্যে সদর উপজেলায় 13টি ইটভাটা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরও থাকছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বিভিন্ন উৎসব সামনে রেখে আশাবাদী যশোরের গদখালির ফুল চাষিরা। বার্ষিক 60 কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা। নিরাপত্তা বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নারীসহ আরও 2 জনকে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জুয়েল মৃধার পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শনিবার বিকেলে যশোর শহরের শেখহাটি জোড়াপুকুর এলাকায় বান্ধবীকে নিয়ে বেড়াতে যান কাজীপাড়া এলাকার বাপ্পা নামে এক যুবক। এ সময় সাগর, হৃদয় ও ফয়সাল নামে বেশ কয়েকজন তাদের আটকে রাখে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে বাপ্পার বন্ধুরা তাকে উদ্ধার করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন সাগরের মা শেফালি বেগম সহ বাপ্পার বন্ধু আরিফ ও খালাতো ভাই মামুন। ছোট ভাইটারে আটকে রাখার কারণে আমরা ওখানে গিয়েছিলাম। যার পরে ওটা যখন নিয়ে আসবো, এই মুহূর্তে একটা মহিলা এসে মূলত বিচ্ছিরি বিচ্ছিরি গালি গ্লাস করছিল, ঠিক আছে, আমাদের উপরে উঠে গেছিল। তখন ওখানকার একটা ছেলে উঠে দৌড়ে যে চাইনিজ কুড়াল আর সবার হাতে চাকু ছিল, এসে ওটা আমাদের উপর হামলা চালাইছে। কালো করে একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে ফয়সাল। আর হৃদয় মানে ওর আম্মুরও লাগছে, ওর আম্মু হচ্ছে হসপিটালে আছে। আমার ছেলে কেবল করে তাইলে তোমরা মারতে চাও, করতে করতে আমি কিটা কমে চাকু মারতেছে, আমি করতে পারি না। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বড় ধরনের স্টেপ ছিল পায়ে, থাইতে ছিল একটা, আর এছাড়াও তার হাতেও ছিল একটু আঘাতের চিহ্ন। এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। মামুনের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিচার তো অবশ্যই চাই, বিচার চাইবো না? আমার আর আমার বাচ্চারে তারা পথহারা করেছে, তাদের বিচার তো অবশ্যই চাই। রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা, ইতিমধ্যে আমরা 2-1 নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। নিহত মামুন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার 5 বছরের মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, যশোর। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানে ইয়াবা পাচারের নতুন পথ বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। শনিবার সকালে চট্টগ্রামে একটি বাস থেকে 2.5 লাখ পিস ইয়াবা সহ 6 জনকে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায় পারিবারিক পিকনিকের আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করা হচ্ছিল যশোরে। এদিকে একই দিন রাতে নগরীর কর্ণফুলী এলাকায় আরও একটি পিকনিকের বাস থেকে 19,000 ইয়াবা সহ আটক করা হয়েছে দুজনকে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। র্যাব জানায় মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আমানত সেতুতে চেকপোস্ট বসানো হয়। সন্দেহ হয় পিকনিকের বাসটিকে থামার নির্দেশ দেয় তারা। পরে তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে 2,50,000 পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় বাসের মালিক আতিউর রহমান এবং বাস চালক জুয়েল সহ 6 জনকে। আত্মীয় স্বজনকে নিয়ে টেকনাফে একটা পিকনিকের উদ্দেশ্যে যায় এবং এই পিকনিকের উদ্দেশ্যে যে মেইন যে 6 জন, এই 6 জন বাকিদের সেন্ট মার্টিনে পাঠিয়ে দিয়ে তারা টেকনাফে প্রায় 2.5 লাখ এই ইয়াবা গাড়ির মধ্যে ফিটিং করে। 6 জনের মধ্যে একজন হচ্ছে গাড়ির মালিক এবং সেই ইয়াবারও মালিক, এবং 6 জনের মধ্যে 4 জন হচ্ছে ইয়াবাটা পার্টনারশিপে নিয়ে আসা, এবং এরা 4 জনই একে অপরের আত্মীয় স্বজন। মিয়ানমার থেকে অবৈধ পথে আসা মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিলেও পাচার বন্ধ হচ্ছে না। নতুন নতুন পাচারের পথ বের করে নিচ্ছে পাচারকারীরা। এবার তাদের অবলম্বন হলো পিকনিকের গাড়ির ছদ্মবেশ। র্যাব জানায় মাদক পাচারের উদ্দেশ্যে এই পারিবারিক পিকনিকের আয়োজন করা হয়েছিল। পরিবারের একটি অংশকে সেন্ট মার্টিন বেড়াতে পাঠিয়ে বাকিরা গাড়ির ভেতর বিশেষ কৌশলে ইয়াবা লোড করে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর যে উপর্যুপরি অভিযান, বিশেষ করে মাদকের বিরুদ্ধে যে উপর্যুপরি অভিযান, এর কারণে মাদক ব্যবসায়ীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। এজন্য তারা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পাচারের জন্য ভিন্ন ভিন্ন পন্থা প্রতিনিয়ত আবিষ্কার করার চেষ্টা করছে। এখন থেকে আমাদের এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। অভিনব পন্থায় ইয়াবা পাচারের এই ঘটনায় আটককৃত 6 জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে র্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাতক্ষীরায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল গফফরকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শ্যামনগর উপজেলার সরকারি বাসভবনে একটি কক্ষে একা থাকেন গাড়ি চালক আব্দুল গফফর। শনিবার দুপুরে খাবার নিয়ে গেলে বাক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে অভিযুক্ত আব্দুল গফফরকে আটক করে পুলিশ। বরিশালে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উজিরপুর উপজেলার জল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শুক্রবার রাতে পাশের বাড়িতে টেলিভিশনে বিপিএল খেলা দেখতে যায় কলেজ ছাত্র ইমরান হোসেন হাওলাদার। ইনিংস বিরতির সময় রাতের খাবার খেতে বাড়ির উদ্দেশ্যে বের হয় সে। গতকাল ভোরে বাড়ির পাশে ইমরানের লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। নিহত ইমরান ভবানীপুর হাজী তাহের উদ্দিন ডিগ্রি কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে আইনানুগ যে কার্যকর আইনানুগ যে ব্যবস্থা আমরা এটা গ্রহণ করেছি। এখানে রিকোয়েস্ট করা হয়েছে, লাস্টে পোস্টমর্টমের জন্য আমরা প্রেরণ করেছি। এখনও আমরা এর কারণ বিভিন্ন স্থানীয়ভাবে বা প্রাথমিক তদন্ত আমরা কয়েকটি কারণ পেয়েছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি। আমরা আশা করছি এবং এই খুব দ্রুতই আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারব। সুন্দরবনের নদ নদীতে বিষ দিয়ে মাছ ধরা অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। গতকাল দুপুরে সুন্দরবনের দুবলার আলোরকোল এলাকায় জেলে সমাবেশে তিনি কথা বলেন। এ সময় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঠিক তদারকি না থাকায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে পানির সার্ভিসের চার্জ দিচ্ছেন না। পানির সার্ভিস চার্জ না দেওয়ার কারণে ভর্তুকি দিয়ে সেচ চালু রেখেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ। এদিকে কৃষকরা পানির সার্ভিস চার্জ দিতে অনীহা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেচ প্রকল্পের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা। বাবুল হোসেনের ছবি ও এস এম রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট।
1972 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প জাতীয়করণের পর থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার কৃষকেরা পানির সার্ভিস চার্জ ছাড়াই সেচ কাজে পানি ব্যবহার করছেন। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় আউশ মৌসুমে 55,000 হেক্টর, আমন মৌসুমে 42,742 হেক্টর এবং বোরো মৌসুমে 37,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। প্রতি বছর সেচ কাজ পরিচালনার জন্য সরকার 15 থেকে 20 কোটি টাকা বরাদ্দ দেয়। কর্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় সেচ সার্ভিস চার্জ দিতে অনীহা কৃষকদের। তবে যথাযথভাবে সেচ পেলে সার্ভিস চার্জ দিতে রাজি আছেন অনেক কৃষকই। টাকাটা আমরা যে একজনের কাছে দেবো, সে লোকটা তো আমার কাছে আসতে না, নিতে দেবো টাকার কাছে। আমাদের পানিও দরকার, টাকা তো দেবই। প্রকল্পের লোক যদি এসে টাকা নেয়, তার টাকা পাবে সঠিকভাবে। দুইজনের গাফিলতির জন্য এই ধরেন এই পানির ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। এদিকে কৃষকেরা পানির সার্ভিস চার্জ দিতে অনীহা প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এই কর্মকর্তা। অলরেডি কৃষকদের এই সেচ সার্ভিস চার্জ আদায়ের জন্য আমরা উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছি, বিভিন্ন প্রশিক্ষণ তাদের প্রদান করছি। তারপরেও যারা এই সার্ভিস চার্জ প্রদানে অনীহা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে যাতে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প কার্যালয়ের তথ্য মতে 2015-16 অর্থ বছরে 7 লাখ এবং 2016-17 অর্থ বছরে মাত্র 10 লাখ টাকা পানির সার্ভিস চার্জ কৃষকদের কাছ থেকে আদায় করা হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। পার্বত্য রাঙামাটিতে আম, কাঁঠাল, আনারসের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে কমলা। কমলা চাষ উপযোগী ভূ প্রকৃতির কারণে অন্যান্য ফলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কমলার চাষ। ইতোমধ্যে জেলার বেশ কয়েকটি উপজেলায় কমলা চাষ হচ্ছে। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফল উৎপাদনে রাঙ্গামাটির সুনাম বরাবরই। প্রতি বছর আম, কাঁঠাল, আনারস, লিচু ও জাম্বুরার ফলন ভালো হলেও গত কয়েক বছরে তার সঙ্গে যুক্ত হয়েছে কমলা। ইতোমধ্যেই সাজেক ও নানিয়ারচর উপজেলার কমলা খ্যাতি অর্জন করেছে। এই অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষকরা ঝুঁকছেন কমলা চাষে। আমি কমলা বাগান করি, আমাকে দেখে এই এলাকার মানুষজন কমলা বাগান করতেছে, আমাকে দেখে উনিও সফলতা পাচ্ছেন এখন, সেই জন্য আমিও খুব আনন্দিত। আমি এখানে এসেছি কমলা বাগান দেখতে, আর ভবিষ্যতে আমিও এরকম একটা সুন্দর বাগান করতে চাই। ওদেরকে দেখে আমাকে উদ্বুদ্ধ করছে এবং উৎসাহিত করছে। তার উৎসাহিত করার কারণে আমরা এই বাগান এখন করতে পারছি আর কি। ফরমালিন মুক্ত হওয়ায় সাধারণ মানুষ কিনছে পাহাড়ের কমলা, তবে বাড়তি দামে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। স্থানীয় বাজারে প্রতিদিন হাজারো কমলা বিক্রি হচ্ছে বলে জানালেন খুচরা বিক্রেতারা। এগুলো স্থানীয় কমলা অনেক ভালো, খেতে খুব মিষ্টি, মানে দামও ভালো। বাইরে যে ফলগুলো বিক্রি করতে সব ফরমালিন যুক্ত, আর এগুলো হচ্ছে যারা পাহাড়ে চাষ করে ন্যাচারাল ভাবে হচ্ছে, তো এই উদ্দেশ্যে কিনছি আর কি। বাইরের গুলো তো অনেকটা হয়তো মনে করা যায় যে ফরমালিন ইয়ে করে রাখে, যেমন আপনার কোলেস্ট্রল রাখে। এখানকার গাছের থেকে নিয়ে আসতেছে, পেরে নিয়ে আসতেছে, এখানে দিচ্ছে 10-20 এরকম বিক্রি করি। কৃষি বিভাগ বলছে পাহাড়ের মাটি লেবু জাতীয় ফসলের জন্য খুবই উপযোগী, তাই এর চাষ বৃদ্ধি পাচ্ছে। এই পার্বত্য অঞ্চলের মাটি, জলবায়ু সব দিক দিয়ে কিন্তু উপযোগী, যার ফলে কৃষকরা কিন্তু এখন আম, লিচুর পাশাপাশি তারা কিন্তু লেবু জাতীয় ফসল তারা এগিয়ে যাচ্ছে। জেলায় এবছর 445 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 8,000 মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 7,645 মেট্রিক টন কমলা। সময় সংবাদ, রাঙামাটি। পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আশায় বুক বেঁধেছেন ফুলের রাজধানী যশোরের গদখালির ফুল চাষিরা। তারা জানান প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়, গত বছর অনেকটা মন্দা গেছে তাদের। তবে ব্যবসায়ীদের দাবি সামনের বাজারে ভালো দাম পাবেন চাষিরা, সেই সাথে বার্ষিক 60 কোটি টাকার ফুল বিক্রি লক্ষ্যমাত্রাও পূরণ হবে। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ফুলের এলাকা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষিরা প্রতি মৌসুমে 7টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে স্বাধীনতা দিবস ও ইংরেজি নববর্ষের বেচাকেনা শেষ করেছেন তারা। তবে বেচাকেনায় সন্তুষ্ট নন চাষিরা।
তাদের দাবি, সংসদ নির্বাচন ও আবহাওয়াগত সমস্যার কারণে উৎপাদন ও দাম দুটোই কম ছিল, যে কারণে এখনো লাভের মুখ দেখেননি তারা। তাই বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজারে ভালো দাম পাওয়ার আশা তাদের। এখন শেষ মুহূর্তে নানা পদ্ধতিতে মাঠে পর্যাপ্ত ফুল সংরক্ষণ করছেন তারা। বাজারে আসি, দেখাতে ফুল নিয়ে আসছি, বেচাকেনি করলাম, সামনে ইনশাল্লাহ দাম পাবো, গ্রহণ আর 12-14 ফেব্রুয়ারিতে। বাজার খুবই ভালো এবং এখন বাজার উঠতি। এবছর ফুলের দামটা তেমন পাই নাই, সামনে 3টা পর্ব আছে, সেই আশায় বুক বেঁধে আমরা যাতে ভালো দাম পাবো। গদখালির ফুলের পাইকারি ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে ফুলের বাজার ভালো। উৎসবের আগে ফুলের দাম আরো বাড়বে, ফলে চাষিরা লাভবান হতে পারবেন। আগে যে ভুট্টার দাম ছিল একটু কম, এখন একটু বাড়তি আসছে, সামনেও যে অপশন আসছে এতে বাড়বে দাম। 25 ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারি আসছে, আমরা এতে পোষাই নেবো ইনশাল্লাহ। গোলাপ 700-600, তারপরে মনে করেন 750 বিক্রি আসছে। তবে সামনে যে 14 ফেব্রুয়ারি, তারপরে 21 ফেব্রুয়ারি আসছে, আমরা আছে আরো বেশি লাভবান হব। আর ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির এই নেতা জানালেন, নানা সমস্যা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে 3 উৎসবের বাজার ধরতে প্রস্তুত তারা। যদি বৈরী কোনো আবহাওয়া সৃষ্টি না হয়, তাহলে আমরা আশা করছি যে প্রায় 60 কোটি টাকার ফুল এই অঞ্চল থেকে এবছর বিক্রি হবে। বর্তমানে এই এলাকার 6000 কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রডস্টিক সহ 11 ধরনের ফুল উৎপাদন করছেন। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলার সময়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বরিশাল নগরীর দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এ সময় বক্তারা বেগম জিয়া সহ কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খামারখালী ব্রিজ এলাকায় শেষ হয়, পরে সেখানে সমাবেশ করেন তারা। এছাড়া ময়মনসিংহ, নোয়াখালী ও রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মধ্যরাতে মাওনা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 7 জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান, তালা, লোহা কাটার যন্ত্র ও চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 জনকে আটক করেছে র্যাব। গতকাল সকালে শহরের মেড্ডা এলাকায় তাদের আটক করা হয়। র্যাব 14 জানায়, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাঠানো হচ্ছে, এমন খবরে সদর ও বিজয়নগর উপজেলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে শহরের মেড্ডা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তৌহিদুজ্জামান সহ 3 জনকে আটক করে র্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে 60 কেজি গাঁজা উদ্ধার করা হয়। হিলিতে মাদকদ্রব্য সহ এক ভ্যান চালককে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে হিলি কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, একটি ভ্যানে করে ওই এলাকা দিয়ে মাদকদ্রব্যের পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় 2 কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ভ্যান চালককে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। নওগাঁয় ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেছে কৃষকরা। জেলা কৃষক সমিতির আয়োজনে গতকাল দুপুরে শহরের প্রধান সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলা কৃষক সমিতির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের সাশ্রয়ী দাম এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপনের দাবি জানান। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আলাদাভাবেই হচ্ছে বিশ্ব ইজতেমা, আখিরে মোনাজাত হবে 2 বার। টঙ্গীর তুরাগ তীরে চলছে জোর প্রস্তুতি, নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা।
অভিন্ন ৫৪ নদীর পানি বন্টন নিয়ে আন্তরিক ভারত। নয়াদিল্লি থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী মিলেছে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহায়তার আশ্বাস। এখনও উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। চলতি মেয়াদী জাতীয় গ্রিডে যুক্ত হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ, আশা প্রতিমন্ত্রীর। দীর্ঘ ৬ বছরে আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং। আগেরবারের ভুল এড়াতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এবং মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে অভিজ্ঞদের কাজের ব্যাপক সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও সরকারি পৃষ্ঠপোষকতায় আয় বাড়ানো সম্ভব কয়েক গুণ, বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।